সালটা 1802, জুলাই মাসের 31 তারিখ। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তারা লন্ডনের টেমস নদীর উপরে নির্মিত ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন। ঘোড়ার গাড়িতে যাওয়ার সময় তারা ব্রিজের উপরে তাদের ঘোড়ার গাড়িটাকে থামিয়ে দেন। সেই সময়ে ভোরবেলার যে অপরূপ শোভা, অপার সৌন্দর্য ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তথা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বিমুগ্ধ করেছিল, বিমোহিত করেছিল। তারা মুগ্ধ হয়েছিলেন। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ পরবর্তীকালে তার জার্নালে লিখেছিলেন যে টেমস নদীর উপরে শত শত বোট সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দূরবর্তী সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা এবং প্রাসাদোপম অট্টালিকাগুলি, বড় বড় বিল্ডিংগুলি এবং সকালে ভোরবেলাতে উদিত সূর্যের যে আলো সমস্ত প্রকৃতিকে যেন স্নাত করেছিল। এই অপার্থিব সৌন্দর্য তাদের দুজনকেই বিমুগ্ধ করেছিল, বিমোহিত করেছিল। পরবর্তীকালে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার জার্নালে লিখেছিলেন। সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে সেপ্টেম্বর 3, 1802 composed upon Westminster Bridge, সেপ্টেম্বর 3, 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখে ফেললেন এই কবিতাটি। তো চলো এই কবিতাটি আজকে আমরা পড়ে ফেলি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে আরও বেশি সুন্দরতম, আরও বেশি সুন্দর, আরও বেশি সৌন্দর্যমণ্ডিত দেখাবার আর কোনো জিনিস তার কাছে নেই। আর কোনো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সুন্দরতম অবজেক্ট তার কাছে নেই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ফেয়ার মানে কি? সুন্দর। পৃথিবীর কাছে, প্রকৃতি জগতে এর থেকে আরও বেশি সুন্দর কিছু হতে পারে না। তাহলে এই যে প্রথম লাইনটা, এখানে কবির অতি কথন প্রকাশিত হয়েছে, এক্সেজারেট করেছেন তিনি, অতিশয়োক্তি হয়েছে, বাড়িয়ে বলেছেন। এটা একটি ফিগার অফ স্পিচ। এটা কিসের উদাহরণ? না, হাইপারবোল। অনেকটা বাড়িয়ে বললেন তিনি, অতি কথন হয়ে গেছে। এটা হাইপারবোলের উদাহরণ। তিনি বললেন পৃথিবীর কাছে এর থেকে আর বেশি করে সৌন্দর্যমণ্ডিত কোনো কিছু নেই, থাকতে পারে না। ডাল উড হি বি অফ সোল। ডাল, ডাল মানে হলো বোধহীন। কি বললাম? বোধহীন। ডাল উড হি বি অফ সোল। সোল মানে হচ্ছে অন্তরাত্মা। অন্তরের দিক থেকে সেই মানুষটি বোধহীন, তার মধ্যে নান্দনিকতা নেই, নান্দনিকতার অভাব রয়েছে। যিনি হু কুড পাস বাই, যিনি এহেন অপার সৌন্দর্যকে দেখে পাস বাই করছেন, অর্থাৎ এড়িয়ে চলে যাচ্ছেন, তার কিন্তু অন্তরাত্মা অন্তঃসার শূন্য, তার মধ্যে নান্দনিক চেতনার অভাব রয়েছে। এখানে ডাল এই ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসা হলো। এটা ইনভার্সনের উদাহরণ। ইনভার্সন কেন করা হয়েছে? না, স্ট্রেস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য। নর্মাল ওয়ার্ড অর্ডারটাকে পাল্টে দেওয়া হচ্ছে জোর দেওয়ার জন্য। কোনটার উপরে জোর দেওয়ার জন্য? যে লন্ডন নগরীর যে অপার সৌন্দর্য, তাকে এড়িয়ে, তাকে ফেলে রেখে কোনো ব্যক্তি যদি চলে যান, তিনি অবশ্যই ডাল, অন্তঃসার শূন্য, বোধহীন, তার মধ্যে নান্দনিক চেতনা বলে কিছু নেই। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই যে দৃশ্যাবলী, এটা টাচিং। টাচিং মানে হচ্ছে মর্মস্পর্শী, হৃদয়কে স্পর্শ করে, হৃদয়ের অনুভূতিতে ধরা দেয়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ম্যাজেস্টি মানে
মহিমান্বিত, গৌরবান্বিত, যার মধ্যে রাজকীয় সৌন্দর্য রয়েছে। তাহলে এহেন সৌন্দর্য, অপার সৌন্দর্য কবিকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। দ্য সিটি নাও ডথ, দ্য সিটি নাও ডাথ, ডাথ এটা একটা আর্কেইক ইউজ, অপ্রচলিত ব্যবহার। ডাথ হলো ডাজ। দ্য সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো সে পরিধান করেছে। লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো, এই সিমিলিটাকে তিনি ব্যবহার করলেন। এই সিমিলিকে ব্যবহার করে তিনি কি বলতে চেয়েছেন দেখো। দ্য সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট উইয়ার, পোশাকের মতো পরিধান করেছে এই লন্ডন সিটি, নগরী, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে। সকালের যে এই যে অপার সৌন্দর্য, এই অপার সৌন্দর্যকে লন্ডন নগরী সে পোশাকের মতো পরিধান করেছে। সাইলেন্ট, নিস্তব্ধ। ওয়ার্ডসওয়ার্থ মানেই তিনটি এসের সমাহার, সাইলেন্স, সলিটিউড আর সলিটারিনেস। ওয়ার্ডসওয়ার্থের কবিতাতে তোমরা দেখতে পাবে সাইলেন্সকে দেখতে পাবে, নিস্তব্ধতাকে দেখতে পাবে, সলিটিউড নির্জনতাকে দেখতে পাবে, সলিটারিনেস নিঃসঙ্গতা একাকিত্বকে দেখতে পাবে, দ্য সলিটারি রিপার। যাই হোক, এই তিনটি এসের সাইলেন্স, সলিটিউড, সলিটারিনেস, এই বৈশিষ্ট্য তার কবিতায় বারবার প্রতিভাত হয়েছে। সাইলেন্ট নীরব, নিস্তব্ধ, বেয়ার উন্মুক্ত, শিপস জাহাজগুলো, টাওয়ার্স চূড়া, যে টেমস নদীর উত্তর ভাগে যে দুর্গ, হিস্টোরিক ক্যাসেল, সেই যে দুর্গ তার চূড়াগুলির কথা এখানে বলা হয়েছে। টাওয়ার্স, ডোমস গম্বুজ, কার কথা বলা হয়েছে? সেন্ট পলস ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রাল। থিয়েটার্স নাট্যমঞ্চগুলি, কভেন্ট গার্ডেন আর কি ফোর্থ রয়্যাল অপেরা হাউস, রয়্যাল অপেরা হাউস, কভেন্ট গার্ডেন, এগুলোর কথা বলা হয়েছে থিয়েটার্স বলতে। অ্যান্ড টেম্পলস মানে হচ্ছে উপাসনা গৃহ, লাই তারা অবস্থান করছে, ওপেন আনটু দ্য ফিল্ডস, আনটু এটাও একটা আর্কেইক অপ্রচলিত ইউজ। আনটু বলতে এখানে টু। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, এই যে জাহাজগুলো, টাওয়ার্স চূড়াগুলো, গম্বুজের মতো, যে যার মাথাটা গম্বুজের মতো সেই সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা এবং তার সন্নিহিত যে বিল্ডিংগুলো, থিয়েটার্স নাট্যমঞ্চ, উপাসনা গৃহ উপাসনালয়গুলো, দেবালয়গুলো, তারা যেন যে ফিল্ডস সুবিস্তৃত যে মাঠগুলি তাদের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের কাছে এরা যেন একাত্মভূত হয়ে গেছে, একীভূত হয়ে গেছে, সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়ে এক অপার সৌন্দর্যকে, এক অপার রূপকে পরিগ্রহ করেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এরা সমস্তই ব্রাইট অত্যুজ্জ্বল, গ্লিটারিং মানে ঝলমল করছে। কোথায় ঝলমল করছে? ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। স্মোকলেস এয়ার কেন বলা হলো? না, ভোরবেলা তখনও পর্যন্ত যে কলকারখানা সেগুলো তখনও চালু হয়নি, তখন তাদের ধোঁয়া বেরোতে শুরু করেনি।
স্মোকলেস, ভীষণই নির্মল একটা পরিবেশ। সেই নির্মল পরিবেশে এদেরকে ভীষণভাবে অত্যুজ্জ্বল উজ্জ্বল ঝলমলে লাগছে কাদেরকে? এই যে নদীর তীরবর্তী যে বিল্ডিংগুলো, টাওয়ার্সগুলো, থিয়েটার্সগুলো, নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ, এগুলোকে, গির্জাগুলো, এগুলোকে ভীষণভাবে অপার সৌন্দর্যে এরা মণ্ডিত হয়ে রয়েছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। নেভার, এটা একটা নেভার ডিড আগে আনা হয়েছে, ইনফ্লেকশন, ইনফ্লেকশন, ইনফ্লেকশন মানে নর্মাল যে ওয়ার্ড অর্ডার সেটাকে ইনভার্স করা হয়, সামনে নিয়ে চলে আসা হয়। কেন আনা হয়? স্ট্রেস দেওয়ার জন্য, স্ট্রেস, জোর দেওয়ার জন্য, যে সেই বিষয়টার উপরে আমি জোর দেবো, সেইটাকে জোর দেব বলেই আমি ওয়ার্ড অর্ডারকে পাল্টে দেব। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য আগে কখনো এত এরকমভাবে স্টিপ করেনি, অর্থাৎ সিঞ্চিত করেনি, ভিজিয়ে দেয়নি। এটাও কিন্তু হাইপারবোল, অতিশয়োক্তি, অতি কথন, হাইপারবোলের উদাহরণ। এটাও একটা ফিগার অফ স্পিচ। অতি কথন, অতিরিক্ত বাড়িয়ে বলছেন তিনি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য তার আলো দিয়ে আগে কখনো এইভাবে সিঞ্চিত করেনি। স্টিপ, স্টিপ মানে হলো ভিজিয়ে দেওয়া, সিঞ্চিত করা, সিঞ্চিত করা। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে হচ্ছে দ্যুতি, জ্যোতি। সূর্য তার প্রথম যে দ্যুতি, তার যে আলোর ছটা, তার যে বর্ণিল ছটা, রঙিন ছটা, কখনো তার প্রথম দ্যুতিতে এইভাবে সবাইকে, সমস্ত প্রকৃতি জগৎকে, তার যে অবজেক্টসগুলো রয়েছে তাদেরকে এইভাবে কিন্তু আগে কোনো দিন সে সিঞ্চিত করেনি, স্নাত করেনি। ভ্যালি, উপত্যকাগুলি, তারা সিঞ্চিত রক, শিলাখণ্ড, শিলাখণ্ড, অর হিল, পাহাড়, পাহাড়গুলোকে, শিলা প্রস্তরগুলোকে, উপত্যকাগুলিকে সূর্য কখনো আগে এভাবে তার প্রথম দ্যুতিতে ভিজিয়ে দেয়নি, স্নাত করেনি। নেভার স আই, আমি আগে কখনো দেখিনি। নেভার ফেল্ড, আগে কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, কাম শান্তি, প্রশান্তি, এতটা গভীর প্রশান্তি আমি আগে কখনো অনুভব করিনি। এখানেও ইনফ্লেকশন, ইনফ্লেকশনের উদাহরণ এটা। ওই নর্মাল ওয়ার্ড অর্ডারকে ইনভার্স করা হচ্ছে, উল্টে দেওয়া হচ্ছে। কেন না? স্ট্রেস দেওয়ার জন্য, যে তিনি কখনো আগে এমন অনুভব তার হয়নি, তার হৃদয়ে এমন অনুভূতির জাগরণ আগে কখনো হয়নি, এমন গভীর প্রশান্তিকে তিনি আগে কখনো অনুভব করেনি। এই যে তার অনুভব, এই যে তার অনুভূতি, এই অনুভবের উপরে স্ট্রেস দেওয়ার জন্য নেভারকে, নেভার স, আমরা কি জানি আই স হয়, তাই না? ওয়ার্ড অর্ডারকে তিনি কি করলেন? ইনভার্স করলেন, পাল্টে দিলেন, বিপরীত ক্রম তিনি এখানে আনয়ন করলেন, শুধুমাত্র স্ট্রেস দেওয়ার জন্য, এমফাসিস করার জন্য। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার বলতে অবশ্যই এখানে টেমস নদীর কথা বলা হয়েছে, যে গ্লাইডেথ মানে প্রবাহিত হচ্ছে, গ্লাইডেথ প্রবাহিত হওয়া, গ্লাইডেথ অ্যাট হিজ, হিজ বলা হয়েছে, দেখো তার মানে কি? নদীকে এখানে তার মধ্যে পৌরুষত্ব আরোপ করা হলো। আমরা আমাদের দেশে কি বলি? মা গঙ্গা নদী, গঙ্গা নদীকে মা বলি, আমরা এখানে নদীকে মা হিসাবেই পরিগণিত করি। কিন্তু ইউরোপ এবং আমেরিকায় সেই সময়টাতে, ইউরোপ এবং আমেরিকাতে নদীকে প্রায়ই তার মধ্যে মেল, নদীকে পুরুষ মানুষ হিসেবে ধরা হয়েছে। সেই জন্য টেমস নদীর তীরে এক বৃদ্ধ মানুষের স্ট্যাচুকে কিন্তু রাখা আছে। সেই যে স্ট্যাচু, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? না টেমস নদীকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, অ্যাট হিজ ওন সুইট উইল, তার আপন গতিতে, আপন বেগে, আপন ইচ্ছায়, ধীর গতিতে টেমস নদী বয়ে চলেছে।
ডিয়ার গড, ও হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ইন্টেন্সিফায়ার ভেরি, এমনকি ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ এটা। দ্য ভেরি হাউসেস, এমনকি বাড়িগুলো তারা যেন ঘুমন্ত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সেই শক্তিশালী হৃদয় লন্ডন নগরী। তার যে বিশালত্ব, সারা পৃথিবীতে তার যে প্রভাব, তার যে ইনফ্লুয়েন্স, সেই বিশালত্বকে প্রকাশ করার জন্য এখানে মাইটি হার্ট এই দুটো ওয়ার্ডকে কবি আনলেন। ইজ লাইং স্টিল, এখনও শান্ত হয়ে, গভীর প্রশান্তিকে পাথেয় করে, গভীর নিদ্রায় লন্ডন নগরী সে এখনও নিদ্রিত।